হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রিঙ্কিরা ব্লগস। বেড়াতে বেড়াতে আজকে চলে এসেছি মাতৃসাধক রামপ্রসাদ সেনের বসত ভিটে, হালিশহর। কলকাতার কাছেই এত সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস, থাকতে পারলাম না, চলে এলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, প্রত্যেকটি মহাত্মার জন্মস্থানে আমি গিয়েছি। আজ পৌঁছে গেলাম অষ্টাদশ শতকের গীতি কবি রামপ্রসাদ সেন, মাতৃসাধক রামপ্রসাদ সেনের জন্মভিটেতে। এই সেই পুণ্যস্থান। কলকাতা থেকে আমি এসে পৌঁছেছি এখন 2:30-টে, তাই মন্দিরের গেট বন্ধ, 3টেতে খুলে যাবে। এই স্থানে আসার জন্য শিয়ালদা থেকে আপনি প্রচুর ট্রেন পেয়ে যাবেন। কৃষ্ণনগরগামী, রানাঘাটগামী যে লোকাল ট্রেনগুলো, ওগুলোতে করে আপনি হালিশহর চলে আসবেন, আর ওখান থেকে একটা টোটো নিয়ে 10 মিনিটে পৌঁছে যাবেন এই পুণ্যস্থানে। তো মন্দির খুলে গেছে, চলুন আপনাদের দর্শন করাই। মন্দিরের একেবারে ভেতরে অ্যালাউ নেই ফোন, বাইরে থেকে যেটুকু ভিডিও করা যায়। মা ব্রহ্মময়ী কালী মন্দিরে অধিষ্ঠিতা। এবার দেখাই, চলুন। এই সেই বট গাছ, 450 বছরের বয়স। এই বট গাছের তলায় বসে সাধনা করতেন, আর এই হচ্ছে সাধন কক্ষ। এই কক্ষের ভেতরে, মানে এই ঘরটার ভেতরে বসে ভক্ত রামপ্রসাদ সাধনা করতেন। আর এখানে একটা শিব মন্দির আছে, অতি প্রাচীন। ব্রহ্মময়ী কালী থাকবেন, আর দেবাদিদেব মহাদেব থাকবেন না, তা তো হয় না। শক্তি সাধক রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন 1720 খ্রিস্টাব্দে। 1785 খ্রিস্টাব্দে মাকে কোলে নিয়ে ত্রিবেণী সঙ্গমে বিলীন হয়ে যান। তিনি ছিলেন একজন কবি আর মায়ের ভক্ত, ব্রহ্মময়ী কালী মায়ের ভক্ত। ন্যাচারালি তার কাব্য রচনার মধ্যে মা তো আসবেনই ফিরে ফিরে। আর এই হচ্ছে ভোগশালা, এখানে ভোগ রান্না হয়, মাকে ভোগ দেওয়া হয়। আপনি টাইমে যদি আসেন, মানে 10টার মধ্যে যদি আসেন, তাহলে ভোগের জন্য আপনি অর্ডার করতে পারেন। আমি এখন ভক্ত রামপ্রসাদের বসত ভিটের পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, আর আপনাদের সাথে গল্প করছি। যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে গল্প করছি, এই হচ্ছে সেই বট গাছ যেটা দেখালাম প্রথমে আপনাদের। ওটা কিন্তু ঝুড়ি থেকে নেমে গিয়ে নতুনভাবে হয়েছে। আর এইটা হচ্ছে যেটা ব্যারিকেড দিয়ে ঘেরা, এই পঞ্চবটী বট গাছ, এর নাম পঞ্চবটী। এই পঞ্চবটী বটের তলায় বসে মাতৃসাধক শ্রীরামপ্রসাদ তার সাধনা করতেন। 450 বছরের পুরনো। এই দেখুন, এই সেই বট গাছ, কত প্রাচীন, শিহরিত হতে হয়। এখানেই, এর চারপাশেই রামপ্রসাদ সেন যখন বেড়া দিচ্ছিলেন, স্বয়ং মা কালী এসে কন্যারূপে তাকে সাহায্য করেছিলেন। মানুষের দেহ, নশ্বর দেহ বিলুপ্ত হয়ে যায়, বিলীন হয়ে যায়, রয়ে যায় তার কীর্তি। আর এই হচ্ছে রামপ্রসাদ সেনের বাড়ির পুকুর। এখানে উনি স্নান করতেন, মায়ের পুজো দিতেন ওই পুকুরে স্নান করে এসে। প্রাচীন পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে এই রামপ্রসাদী সুর ভীষণই গ্রহণযোগ্য ছিল একটা সময়। বলবো কেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এনারাও কিন্তু এই রামপ্রসাদের সুরে প্রভাবিত হয়ে প্রচুর গান লিখেছেন। আর বাউল সঙ্গীতের সঙ্গে কীর্তন এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সংমিশ্রণ ঘটিয়েছেন ভক্ত রামপ্রসাদ সেন। তার রচনা দিয়ে গীতি কবিতার ধারা কিন্তু প্রথম শুরু হয়। পরবর্তী দিনে যা বিহারীলাল চক্রবর্তী, তার পরবর্তী দিনে রবীন্দ্রনাথ ঠাকুর এই ধারা বজায় রেখেছিলেন। তার লেখা বিদ্যাসুন্দর, কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন, এই রচনাগুলি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। সাথে সাথে সঙ্গীত জগতেরও তিনি এক উজ্জ্বলতম ব্যক্তিত্ব হয়ে রয়ে গেছেন। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না,
এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা